মোথাবাড়ি কাণ্ডে সুজাপুরের বিধায়কের স্বামীকে জিজ্ঞাসাবাদ। ঋতব্রত তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ। সাবিনা ইয়াসমিনের স্বামী মোহাম্মদ মেহবুব আলমকে জিজ্ঞাসাবাদ এনআইএর। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো? দেখো, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল, বিচারকদের আটকে রাখা, তাদের উপরে হামলা, তাদেরকে বাধা দেওয়ার যে অভিযোগ, সেই ঘটনায় কিন্তু এবার সুজাপুরের বিধায়ক সামিনা ইয়াসমিনের স্বামী মেহবুব আলম, তার নাম মোহাম্মদ মেহবুব আলম, তাকে জিজ্ঞাসাবাদ করলো এনআইএ। এনআইএর তরফ থেকে তার কাছে চিঠি পাঠানো হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল এবং সেই মর্মে তিনি আসেন এনআইএ অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত আমরা জানি যে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল নির্বাচনের আগে, সেখানে বিচারকদের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে এনআইএ জানিয়েছিল যে এটা ষড়যন্ত্র রয়েছে এবং এর পেছনে পরিকল্পনা রয়েছে, যেটা আগে থেকে ঠিক করা। এই বিষয় নিয়ে তাদের তরফ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, পুলিশও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, তার মধ্যে অনেকেই জামিনে মুক্ত। কিন্তু এই তদন্ত তারা চালিয়ে যাবেন এবং পরবর্তী কালে তারা চার্জশিটও পেশ করবেন, এমনটাই আদালতের কাছে জানানো হয়েছে। ইতিমধ্যে চার্জশিট হয়েছে বেশ কয়েকটি মামলাতে, কিন্তু পরবর্তীকালে আবারও চার্জশিট তারা দেবেন, এমনটাই তারা আদালতে জানিয়েছিলেন ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলে। তো এই পরিপ্রেক্ষিতে তাদের তরফ থেকে কিছু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনো চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা হলো সাবিনা ইয়াসমিনের স্বামীকে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে জানার চেষ্টা চালানো হয়েছে যে সেদিনকে তিনি কোথায় ছিলেন এবং যারা যারা সেখানে উপস্থিত থেকে এই হামলা ঘটনা ঘটিয়েছে তাদের বিষয় নিয়ে তিনি কিছু জানেন কিনা সহ আরো একাধিক বিষয়। তো এই যে পরিপ্রেক্ষিতে যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই ক্ষেত্রে আরো বেশ কয়েকজনকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুন গতকাল ইন্দাসে সিজেপি নেতারা। গতকাল ইন্দাসের করিসুন্ডা গ্রামে আশুতোষ রাঙ্কা সহ সিজেপির প্রতিনিধি দল যায়। ঠিক যে জায়গাটায় রয়েছি, এটা আব্দুল হাফিজের বাড়ির সামনের অংশ। অনেকেই দেখা করতে আসছেন এবং এই জায়গাটি 13 তারিখ এই মারধরের ঘটনা ঘটে। এই অংশ যেখানটা কাদা হয়ে রয়েছে, এখানেই কিন্তু আব্দুল হাফিজ, তার ওপর আক্রমণ নেমে আসে এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার বাবার মৃত্যু হয়। ঠিক এই যে জায়গাগুলো আমরা দাঁড়িয়ে আছি, এখানেই এই ঘটনা ঘটেছে এবং এই চত্বরটা জুড়েই কিন্তু এই মারধরের ঘটনা। এই যে গ্রিল আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিল থেকেই কিন্তু আব্দুল হাফিজ যখন ঢুকে পড়েন, তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখন তাকে মারধর করা হয় বলে অভিযোগ এবং 15 তারিখ তার মৃত্যু ঘটে। আমরা তার বাড়ির ভেতর দিকে যাচ্ছি, আরও প্রতিনিধিরা দেখা করতে আসছেন। একবার আমি রিক তোমার সঙ্গে কথা বলবো। তুমি যেটা বলছো যে তুমি যন্ত্রমন্ত্র আন্দোলনে ছিলে এবং ফিরে এসে তুমি তোমার স্কুলের বিষয় প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছিলে, কি কি হয়েছিল? বলতে ঘটনাটা ঘটে, আমরা 19 তারিখে যখন যন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা যাই, 25 তারিখে রিজাইন হয়। তো ওই যা থেকে শুরু করে ওইখানে যা যা সমস্ত কিছু আমি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর আমাদের এখানে যে লোকাল বিজেপি ওয়ার্কার আছে তারা দেখার ফলে কী হয়, একটা প্রথম থেকেই একটা বিক্ষোভ, একটা আক্রোশ আমার তৈরি হয়। তারপর তখন ওরা বলে, একটু হুমকি দেখায়, হাত দেখায় এবং এটাও বলে যে নাকি আমার আতঙ্কবাদী সংগঠনের সাথে আমি যুক্ত, পাকিস্তানি আমার অ্যাকচুয়ালি আমার ফোনটা ওরা নিয়েছে, মানে যদি কে নিয়েছে, ফোনের মধ্যে সমস্ত কিছু এভিডেন্স সমস্ত কিছু আছে। তারপর এলাকার স্কুলের ঘটনাটা কি ঘটে? স্কুলের ঘটনা বলতে সিজেপির তরফ থেকে যে অ্যাজ এ সিজেপি মেম্বার একটা ঘোষণা হয় যে সিজেপি স্কুল ঠিক করো। আমি সেই রিগার্ডিং আমার স্কুল যেটা আছে, স্কুল ঠিক করো তো কোনো অপরাধ নয় গো, ঠিক আছে। আমি স্কুলে যাই, যে স্যারকে বলি যে স্যার আমাদের স্কুলের তো কী কী অসুবিধা স্যার বলুন, এরকম জিনিস চলছে, তো আমি তাহলে একটা ভিডিও বানিয়ে করবো, যদি রিকোয়েস্ট করবো, যদি ঠিক হয়ে যায় তাহলে আমারও ভালো লাগে। স্কুল ঠিক হলে তো কারই প্রবলেম হতে পারে। তো উনি বললেন যে আমাদের স্কুলে যেমন পানি জলের একটু অবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, উপর থেকে সিলিংয়ের একটু অবস্থা আছে। তো উনি আমার তোর নামটা বলে, আমি বললাম আমার নাম রিক। উনি বলেন ঠিক আছে তুমি কালকে আসবো। আমাদের যে হেডমাস্টার ছিলেন তার নাম যেন কিছু কাশীনাথ দে। তো উনি বললেন যে আমি কালকে এসব জানাচ্ছি। এবার ওনার সাথে আমার কথা হয়েছে, মাঝে যারা এসে হামলা করে দুষ্কৃতীরা, তাদের কে বললো, আমি তার বলতে যাইনি, এসে উনি বলেছেন, ঠিক আছে। তো উনি আক্রমণ তোমার ওপর হলো, তোমার বাবা কিভাবে জড়িয়ে পড়লেন, তোমাকে কি বাঁচানোর চেষ্টা করছেন? আমাকে যখন ওইখানে ঢুকার পথে আমাকে মারধর করে, তা একটা বাবা কি করে, ছেলেকে বাঁচার জন্য আগে আসে, সবাই চিৎকার করার করে যে কী হয়েছে, আর হয়েছে কেন গা হাত দিচ্ছ। তো ওইভাবে করে মারে, চত্থাপ্পড় মারে, প্রথম চত্থাপ্পড় মারে। যখন আমি ভেতরে ঢুকে যাই, ঘরের ভেতরে ঢুকে আমি যখন গেটটা লাগিয়ে দিই,
গেটটা লাগিয়ে দেওয়ার পরে যখন আমার বাবা তো বাইরে রয়ে যায়, এবার যখন আক্রোশটা আমার উপর দেখাতে পারে না, তখন আমরা ভিডিওতে দেখেছি দেখেছে যে বাক্য যখন দেখান আমার বাবা কী মারে, মেরে মাথায় করে, বুকে আরে লাথি মারে, ওই সিঁড়িটাই পড়ে আমার বাবা সিঁড়িটার মধ্যে পড়ে মার খায়। আমি কিছু করতে পারি না, যে ভিডিও ছাড়া আমার কোনো কিছু। এই যে আমি যখন ভেতরে থাকি শাবল নিয়ে এসেছিলো, শাবলে করে জাস্ট আমাকে মানে এই পার থেকে এপার করে দেওয়ার চেষ্টা। আমি জাস্ট বাই লাখ বেঁচে গেছি। এখন যে জীবনযাপন করছি সেটা আমার বাবার দেওয়া, ঠিক আছে, কারণ উনি মারা গিয়েই তো আমি এখন বেঁচে আছি, নাহলে আমি সেদিন আমি মারা যেতাম, হয়তো আমার বাবা বেঁচে যেত। 13ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, আন্দোলনকারী আব্দুল হাফিজ এবং তার বাবাকে মারধরের ঘটনা ঘটে। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরে জখম হন আব্দুল হাফিজের বাবা। আর 15ই আগস্ট বর্ধমানের হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাফিজের বাবার। মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আপনারা ছবি পেয়ে গেছেন তো, এবার যদি কাইন্ডলি আমরা বাইরে গিয়ে কথা বলে নেব। হ্যাঁ, বাইরে আপনারা যদি একটু খালি করে দেন। कि उनसे मांग कर रहे हैं कि स्कूल सुधारो, तो आपके उनके परिवार को मारते हो। उनके पिताजी की हत्या कर दी आपने। आप कितने बड़े गुंडे हो, लेकिन हम आपकी गुंडागर्दी से डरने वाले लोग नहीं हैं। हम देश की शिक्षा व्यवस्था को सुधार कर ही मानेंगे। भाजपा के जितने भी गुंडे घूम रहे हैं पूरे देश भर में, उनको आखिरी वार्निंग दे रहे हैं, सुधर जाओ वरना सुधार दिए जाओगे। बांकुड़ा जिले कार्यालय का घेराव करेंगे और वहां से तब तक नहीं हटेंगे जब तक हमारी मांगे नहीं मान ली जाती। हम पीछे हटने वाले लोग नहीं हैं। हम इसके परिवार को, अब्दुल के परिवार को इंसाफ दिलाकर ही दम लेंगे। আর এই ঘটনা ঘটার পরই বাঁকুড়া জেলা পুলিশের তরফে সোমবার সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করা হয়েছে যে নির্মম অত্যাচারের কারণে সিজেপির আন্দোলনে অংশগ্রহণকারী যুবকের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে। দুষ্কৃতীরা বাবা ও ছেলেকে মারধর করেছিল ঠিকই, কিন্তু তার জেরে সামান্য আহত হন মৃত শেখ মাফিক। পরে 15 তারিখ সকাল থেকে রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে তিনি বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন, সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহতের বাড়িতে যেমন গতকাল সিজেপির প্রতিনিধি দল যায়, তেমনই কালীঘাট তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দলও যায়। তাদের মারফতেই নিহতের ছেলের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকেই মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে, জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। বিপদে আমরা যদি না থাকি কে থাকবে? তোমরা তো আমাদের পরিবার বলো। সুকানকে পাঠিয়েছি, ওর সাথে সবসময় যোগাযোগ করবে। আর সুকানকে বলে দাও দোলা সেনের নাম্বারটা তোমায় দিয়ে দিতে। দোলা সেন আমার রাজ্যসভার এমপি আছে, কোনো প্রবলেম হলে বলবে। সিজেপি আন্দোলনকারী এবং তার বাবাকে মারধরের ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, দেখুন। তদন্তের মতো চলবে, আইনের মতো চলবে। দোষী যারা তাদের শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এর সাথে কোনো রাজনীতি নেই। এই খুনের সাথে অহেতুক রাজনীতি যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।